ক্লাস 9-এর খুব ইম্পর্টেন্ট একটি টপিক সেকেন্ড চ্যাপ্টার বল ও গতি সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। এই বল ও গতি আলোচনার আগে আমাদেরকে কিছু কনসেপ্ট যেটা আমরা ক্লাস 7 থেকে পড়ে আসছি সেই সম্পর্কে একটু আলোচনা করে নিই। স্থিতি এবং গতি। স্থিতি কি না, সময়ের সঙ্গে সঙ্গে কোনো বস্তু যদি একই জায়গায় থাকে তখন সেটাকে আমরা বলবো স্থিতি। গতি কি, সময়ের সঙ্গে সঙ্গে যদি বস্তুটা স্থান পরিবর্তন করে তখন সেটাকে আমরা বলবো গতি। এই সম্পর্কে আমাদের যথেষ্ট আইডিয়া আছে। এবার কথা হচ্ছে এই স্থিতি বা গতি একটু ভেবে দেখলে এরা কিন্তু আপেক্ষিক। মানে আপেক্ষিকতার অর্থ কি না, কারুর সাপেক্ষে। উদাহরণ দিলে ব্যাপারটা আরো স্পষ্ট হবে। যদি আমরা আপেক্ষিক স্থিতির ব্যাপারটা আলোচনা করি, ধরো গাছপালাকে আমরা এমনি কি দেখি, স্থির আছে, কিন্তু বাসে ট্রেনে আমরা সবাই যাতায়াত করি। চলন্ত বাস বা ট্রেন থেকে যখন সেই গাছপালাগুলোকে আমরা দেখবো, কেমন দেখি, আমরা যেদিকে যাচ্ছি গাছগুলো মনে হচ্ছে কি পেছন দিকে চলে যাচ্ছে। তার মানে কি, একটু আগে আমরা দেখছিলাম গাছটা স্থির, কিন্তু এখন দেখছি গাছটা পিছিয়ে পিছিয়ে চলে যাচ্ছে। মানে এটাই হচ্ছে আপেক্ষিক। আপেক্ষিকতার ধারণা হচ্ছে এটা, এক্ষুনি মনে হচ্ছে স্থির, এক্ষুনি মনে হচ্ছে গতিশীল। তাহলে এটাকে আমরা বলছি আপেক্ষিক স্থিতি। আপেক্ষিক গতি আমরা উদাহরণ দিতে পারি। ধরো প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা কোনো ব্যক্তি একটি ট্রেন যাচ্ছে, ট্রেনটিকে গতিশীল দেখছে। আবার ওই ট্রেনটিকেই তার পাশ দিয়ে যাওয়া আরেকটা একই বেগের ট্রেন কি দেখবে, মনে হবে যেন সেই ট্রেনটা দাঁড়িয়ে আছে। তার মানে দুজনের দুরকম মনে হচ্ছে। এটাই হচ্ছে আপেক্ষিক গতি। অর্থাৎ এই স্থিতি বা গতি সবই হচ্ছে আপেক্ষিক। পরম স্থিতি বা পরম গতি বলে কিচ্ছু নেই। সেই জন্য স্থিতি বা গতি আলোচনার জন্য আমরা একটি নির্দেশ তন্ত্র ব্যবহার করব। অর্থাৎ কিসের সাপেক্ষে আমরা এই স্থিতি বা গতি আলোচনা করছি সেটাই হচ্ছে নির্দেশ তন্ত্র। বিভিন্ন রকম গতি সম্পর্কে আমরা জানি, এগুলো আমরা আগে ছোট ক্লাসে পড়ে এসেছি। কি, রৈখিক গতি অর্থাৎ সরল রেখা বরাবর যদি কোনো গতি হয়। বৃত্তীয় গতি, বৃত্তপথের পরিধি বরাবর কোনো কণা যদি গতিশীল হয় তখন সেটাকে বলছি বৃত্তীয় গতি। অর্থাৎ কণার অবস্থানের পরিবর্তন হচ্ছে বৃত্তপথ বরাবর, যেমন পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে। ঘূর্ণন গতি, একটা অক্ষের সাপেক্ষে কোনো কণা বা পুরো সংস্থাটা যদি ঘুরতে থাকে। লাটিমের গতি আমরা সবাই দেখেছি। পাখা, যখন পাখা চলে কি হয়, একটা অক্ষের সাপেক্ষে ব্লেডগুলো ঘুরতে থাকে। এটি হচ্ছে ঘূর্ণন গতি। এছাড়া আরো বিভিন্ন রকম উদাহরণ আমরা আগেই জেনেছি। আরেকটা ধরনের গতি হয় সেটা হচ্ছে কম্পনশীল গতি। অর্থাৎ যেমন পেন্ডুলাম, ঘড়ির পেন্ডুলাম সবাই দেখেছো, এইরকম ভাবে পেন্ডুলামটা দোলন ঝুলে থাকে, একবার ডান দিকে, আবার মিডিলে, আবার বাম দিকে, আবার মিডিলে, এইভাবে দুলতে থাকে। এই ধরনের গতিকে আমরা বলি কম্পনশীল গতি। অতিক্রান্ত দূরত্ব এবং সরণ শুনতে একই রকম লাগে, কিন্তু দুটো রাশি একই নয়। এই দুটো রাশির পার্থক্য বা কি, আমরা এই দুটো রাশি সম্পর্কে একটু আলোচনা করব। ধরি কোনো ব্যক্তি পি থেকে যাত্রা শুরু করলো। পূর্ব দিকে প্রথমে 4 মিটার গিয়ে কিউ বিন্দুতে পৌঁছলো, অর্থাৎ এইটা 4 মিটার। তারপর কি করলো, সে কিউ থেকে উত্তর দিকে 3 মিটার গেল। তাহলে আমাদের ধারণা অনুযায়ী সে মোট কত মিটার গেল, 4 + 3 7 মিটার। তাহলে অতিক্রান্ত দূরত্ব কত না, হচ্ছে 7 মিটার। এবার দেখো, যদি আমরা সোজাসুজি দূরত্ব নিই, এর প্রাথমিক অবস্থান কোনটা, পি, অন্তিম অবস্থান কোনটা, আর। তাহলে সোজাসুজি যদি দূরত্ব নিই কত, পি আর। এই সোজাসুজি দূরত্বটাকেই আমরা বলছি অ্যাকচুয়ালি সরণ। সে কোন দিক দিয়ে গেল সেটা আমরা মাপবো না, আমরা কি মাপবো, প্রাথমিক অবস্থান থেকে অন্তিম অবস্থানের যে সরল রৈখিক দূরত্ব, সেটা নির্দিষ্ট দিকে যে দূরত্ব, অর্থাৎ সরণ হবে পি আর। এইটা হচ্ছে অ্যাকচুয়ালি সরণ। এবার এই সরণটা আমরা একটু ক্যালকুলেট করব। আমরা পড়েছি
90 ডিগ্রি। তাহলে সূত্র থেকে কি জানি, কি লিখতে পারি আমরা, অতিভুজের স্কয়ার সমান এটা স্কয়ার প্লাস এটা স্কয়ার, পি আর স্কয়ার সমান পি কিউ স্কয়ার প্লাস কিউ আর এর স্কয়ার। এবার মান বসিয়ে দেবো, পি কিউ স্কয়ার 4 এর স্কয়ার প্লাস 3 এর স্কয়ার, এটা অতএব পি আর সমান কত, √25 মানে 5 মিটার। দেখো তাহলে সরণ কত পেলাম, 5 মিটার। অতিক্রান্ত দূরত্ব কত হয়েছে, 7 মিটার। তার মানে আমরা এখান থেকে কি বলতে পারি, অতিক্রান্ত দূরত্ব সবসময় সরণের থেকে বেশি, বা যদি এ সোজা পথেই যেত তখন কি হতো, সরণ যা হতো অতিক্রান্ত দূরত্ব তাই হতো। অর্থাৎ সরণ সবসময় অতিক্রান্ত দূরত্বের সমান হবে বা সরণের থেকে অতিক্রান্ত দূরত্ব বেশি হবে, কখনোই সরণ অতিক্রান্ত দূরত্বের থেকে বেশি হবে না। এটা আমাদেরকে মনে রাখতে হবে, অতিক্রান্ত দূরত্ব গ্রেটার দ্যান ইকুয়ালস টু সরণ, হয় সরণের চেয়ে বেশি হবে বা সমান হবে। এবার তাহলে সরণ দেখো, এই যে সরণ এটা পি আর, এটা কিন্তু নির্দিষ্ট দিকে, এই বিন্দুতেও যে দিক, এই বিন্দুতেও সে দিক, এখানেও সেই দিক, পি আর বরাবর সব জায়গায় ডিরেকশন এই বরাবর, অর্থাৎ এটি নির্দিষ্ট দিকে হয় সরণটা, সেই জন্য এটা হচ্ছে ভেক্টর রাশি। অতিক্রান্ত দূরত্ব দেখো, এখান থেকে এটা, এখান থেকে এটা, এই দিকে ডিরেকশন এই বরাবর, আবার এখান থেকে এটা ডিরেকশন এই বরাবর, অর্থাৎ ডিরেকশন চেঞ্জ হচ্ছে, এর নির্দিষ্ট কোনো দিক নেই, সেই জন্য এটা হচ্ছে স্কেলার। সরণ প্রাথমিক এবং অন্তিম অবস্থান যদি একই হয়ে যায়, অর্থাৎ ধরো এখান থেকে শুরু করে আবার এখানে এলো, তাহলে সরণ কত, একই বিন্দু হয়ে যাচ্ছে, প্রাথমিক আর অন্তিম 0, অর্থাৎ সরণ 0 হতে পারে। কিন্তু এই ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব কত, এই পুরো দূরত্বটা, তাহলে অতিক্রান্ত দূরত্ব 0 হতে পারে না। এবার আসবো একক এবং মাত্রা, মনে রাখতে হবে একক কি, এটাও একটা দৈর্ঘ্য, এটাও একটা দৈর্ঘ্য, তার জন্য এসআই একক হচ্ছে মিটার। আর কি মনে রাখতে হবে, মাত্রা, দৈর্ঘ্যের মাত্রা কি পড়েছি আগের চ্যাপ্টারে, লেন্থ বা এল, এটা হচ্ছে একক মাত্রা, দুজনেরই একই, দুটো মনে হবে একই রকম রাশি, কিন্তু সামান্য যেগুলো পার্থক্য আছে সেগুলো মনে রাখবে। এটা ভেক্টর, এটা স্কেলার, এর 0 হতে পারে, এ পারে না, এর নির্দিষ্ট দিক আছে, এর নির্দিষ্ট দিক নেই। দ্রুতি এবং বেগ, অর্থাৎ স্পিড এবং ভেলোসিটি, এই দুটো টার্ম আমাদের একই রকম লাগে, সাধারণ কনসেপ্টে আমাদের একই রকমই মনে হয় যে দ্রুতি এবং বেগ মনে হয় একই, কিন্তু না, এদের মধ্যে কিছু ডিফারেন্স আছে। দ্রুতি কাকে বলবো, অতিক্রান্ত দূরত্বের হার, অর্থাৎ অতিক্রান্ত দূরত্ব বাই সময়, এটা হচ্ছে দূরত্ব, এটা হচ্ছে দ্রুতি। আর বেগ কি, বেগ হলো সরণ বাই সময়, অর্থাৎ সরণের হারকে বলা হয় বেগ। এবার আমরা সরণ কি রাশি করেছিলাম, ভেক্টর রাশি, তাহলে বেগও হবে একইভাবে ভেক্টর রাশি, যেহেতু সরণ ভেক্টর রাশি, বেগও হবে ভেক্টর রাশি। অতিক্রান্ত দূরত্ব কি রাশি ছিল, স্কেলার রাশি, তাহলে দ্রুতিও হবে স্কেলার রাশি। এবার এদের এককগুলো আর মাত্রাগুলো আমরা দেখে নেব। দূরত্ব বাই সময়, দূরত্বের একক কি ছিল, মিটার, সময়ের একক সেকেন্ড, তাই জন্য মিটার পার সেকেন্ড। বেগেরও একই একক হবে মিটার পার সেকেন্ড। মাত্রা, দূরত্বের মাত্রা বাই সময়ের মাত্রা, অর্থাৎ এল টি টু দি পাওয়ার -1, বেগেরও একই এল টি টু দি পাওয়ার -1, অর্থাৎ একক এবং মাত্রা দুটো রাশিরই একই। এবার যেটা পার্থক্য সে ব্যাপারে আমরা আলোচনা করছি। দেখো, অতিক্রান্ত দূরত্ব 0 হতে পারে না, তাই দ্রুতিও 0 হতে পারে না। সরণ 0 হতে পারে, তাই বেগও 0 হতে পারে। এবার আমরা আসছি সমদ্রুতি এবং অসমদ্রুতি। সমান সময়ের অবকাশে যদি সমান দূরত্ব অতিক্রম করে, তখন বলবো যে ওই বস্তুটি সমদ্রুতিতে চলছে। আবার সমান সময়ের অবকাশে যদি সমান দূরত্ব অতিক্রম না করে, অর্থাৎ বিভিন্ন দূরত্ব অতিক্রম করছে,
তখন সেই দ্রুতিকে আমরা বলবো অসম দ্রুতি। যদি কোনো বস্তু অসম দ্রুতিতে চলে তখন তার গতিটা বোঝানোর জন্য আমরা কি করব, গড় দ্রুতি বের করব। অর্থাৎ সে মোট কত দূরত্ব অতিক্রম করলো ডিভাইডেড বাই তার মোট কত সময় লেগেছে, তাহলেই আমরা তার গতি সম্পর্কে একটা ধারণা পেয়ে যাব, সেইটা হচ্ছে গড় দ্রুতি। এবার হচ্ছে এইখানে পরীক্ষাতে আমাদের একটা প্রশ্ন খুব আসে, সমদ্রুতিতে থাকলেও কোনো বস্তু সমবেগ সম্পন্ন নাও হতে পারে। দেখো এইটা কিভাবে ব্যাখ্যা করবে। ধরো এটা সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরছে, একটা নির্দিষ্ট মানের দ্রুতি নিয়ে এসে ঘোরে, মান একই, কিন্তু দেখো এই গতির এভাবে বৃত্তাকার পথে ঘুরছে, এই গতির প্রত্যেকটা বিন্দুতে দেখো এইভাবে যদি আমি ধরি, অ্যাকচুয়ালি পশ্চিম থেকে পূর্বে ঘুরে, তাহলে এই বরাবর ঘুরে, তাহলে এই বিন্দুতে ধরো, তাহলে বেগের ডিরেকশন কোন দিকে, এই বরাবর। এই বিন্দুতে যদি ধরি বেগের ডিরেকশন এই বরাবর, এই বিন্দুতে যদি ধরি বেগের ডিরেকশন এই বরাবর। অর্থাৎ লক্ষ্য করো প্রত্যেকটা এই বৃত্তপথের প্রত্যেকটা বিন্দুতে মান একই কিন্তু ডিরেকশন আলাদা। তার মানে কি, মান একই মানে আমরা কি বলবো, যে দ্রুতি একই, অর্থাৎ এটি সমদ্রুতিতে চলছে। মান একই মানে সমদ্রুতিতে চলছে, কিন্তু দিক আলাদা। দিক আলাদা মানে কি, এর সমবেগে নেই, দিক আলাদা হয়ে যাওয়া মানে বেগ আলাদা হয়ে যাচ্ছে, তাহলে সমবেগ নয়, সমদ্রুতিতে আছে কিন্তু সমবেগে নেই, তাহলে এটা আমরা উত্তরটা লিখতে পাচ্ছি। অর্থাৎ সমদ্রুতিতে থাকলেও সমবেগ সম্পন্ন নাও হতে পারে। যেমন উদাহরণটা কি না, সূর্যের চারিদিকে পৃথিবীর গতি বা বৃত্তাকার পথে কোনো গতি যেখানে মান একই কিন্তু বেগের দিক আলাদা, সেই জন্য সমদ্রুতি সম্পন্ন কিন্তু সমবেগ সম্পন্ন নয়। এবার আমরা আসছি সমবেগ অসমবেগ। সমবেগ কি, সমান সময়ের অবকাশে যদি সমান সরণ হয় তাহলে সেটা সমবেগ। এবার সমান সময়ের অবকাশে যদি সমান সরণ না হয় তাহলে সেটা অসমবেগ। তাহলে অসমবেগে যদি কোনো বস্তু গতিশীল থাকে তাহলে তার গড় বেগ আমরা বের করব তার গতিটাকে বোঝানোর জন্য। গড় বেগ কি হবে তাহলে, মোট সরণ বাই মোট সময়। এবার এখানে একটি প্রশ্ন আসতে পারে যে সমবেগে যদি কোনো বস্তু থাকে সে অবশ্যই সমদ্রুতিতে থাকবে। সমবেগে যদি যায় অবশ্যই সে সমদ্রুতিতে যাবে। কিভাবে ব্যাখ্যা করব, ধরো একটি গাড়ি যাচ্ছে একটা নির্দিষ্ট সরলরেখা বরাবর, একই মান নেই, প্রত্যেকটা জায়গায় মান একই, তাহলে কি বলবো, সমদ্রুতি। আবার দেখো প্রত্যেকটা বিন্দুতে ডিরেকশন একই, তাহলে কি বলবো, সমবেগ। তাহলে সমবেগ নিয়ে যদি যায় তাহলে অবশ্যই সে সমদ্রুতিতে যাবে। সমবেগ মানে কি, মান দিক দুটোই একই, মান দিক দুটো যদি একই হয় তাহলে কি শুধু মানও একই হবে। অর্থাৎ সমবেগে থাকলে সে অবশ্যই সমদ্রুতিতে থাকবে, কিন্তু সমদ্রুতিতে থাকলে সে সমবেগে নাও থাকতে পারে। এই দুটো আলাদা আলাদা ভাবে পরীক্ষাতে কিন্তু প্রশ্ন আসে, এটা একটা আর এটা একটা। এগুলো ভালোভাবে স্টাডি করবে, এদের পার্থক্য আছে, একক মাত্রা আছে, এই প্রশ্নগুলো আছে, যেভাবেই আসুক না কেন এবার ব্যাখ্যা করতে পারবে। ত্বরণ সম্পর্কে এবার আমরা আলোচনা করব। ত্বরণ অ্যাক্সিলারেশন, এই জন্য এ দিয়ে প্রকাশ করা হয়। বেগ বৃদ্ধির হারকে বলা হয় ত্বরণ। অর্থাৎ কোনো বস্তু যদি ক্রমবর্ধমান বেগ নিয়ে চলে তাহলে তার বেগটা কিভাবে বাড়ছে, তার গতিটা কিরকম ভাবে বাড়ছে সেইটা বোঝানোর জন্য আমরা ত্বরণ রাশিটা ব্যবহার করি। অর্থাৎ ত্বরণ যত বেশি হবে তত আমরা কি বুঝবো, তার বেগ হ্রাসের হারটা অনেক বেশি। তাহলে ত্বরণ এ সমান বেগ বৃদ্ধির হার, অর্থাৎ বেগ বৃদ্ধি বাই সময়। উদাহরণ দিয়ে যদি বোঝাই, ধরো কোনো বস্তু ইউ প্রাথমিক বেগ নিয়ে চলছিল, টি সময় পর তার বেগ হলো ভি, অর্থাৎ ইউ প্রাথমিক বেগ, ভি হলো অন্তিম বেগ। তাহলে বেগ বৃদ্ধি কতটা হয়েছে, ভি মাইনাস ইউ, সময় কত লেগেছে টি, তাহলে এ সমান ভি মাইনাস ইউ বাই টি।
এখানে একটি প্রশ্ন আছে, ত্বরণের একক। ত্বরণের এককে সময় কথাটি দুবার কেন আসে ব্যাখ্যা করলে বুঝতে পারবে। ত্বরণের একক তাহলে কি হবে? বেগের একক বাই সময়ের একক। বেগের একক আবার আমরা কি লিখতে পারি? বেগ মানে কি? সরণ বাই সময়, সরণের একক বাই সময়ের একক ইনটু 1 বাই সময়ের একক থাকলো এটা। তাহলে সরণের একক বাই নিচে দেখো দুটো সময়ের একক, সেই জন্য সরণের একক মিটার ডিভাইডেড বাই সময়ের এককের স্কয়ার অর্থাৎ সেকেন্ড স্কয়ার, এটা হলো এর একক, বা মিটার সেকেন্ড টু দি পাওয়ার -2 ms টু দি পাওয়ার -2। তাহলে কি দেখতে পাচ্ছি? একবার বেগ বোঝাতে আর একবার বেগের পরিবর্তনের হার বোঝাতে। বেগের একক একটা সময় আর বেগ পরিবর্তনের হার বোঝাতে আর একটা সময়, তার জন্য একক হচ্ছে এটা। এভাবে উত্তরটা লিখবে। মাত্রা কি হবে? তাহলে মাত্রাটা কি হবে? সরণের মাত্রা বাই সময়ের মাত্রা স্কয়ার, এই জন্য l t টু দি পাওয়ার -2, এটা হলো মাত্রা। এবার আসছি আমরা সমত্বরণ এবং অসমত্বরণ। সমত্বরণ কোনটাকে বলবো আমরা? সমান সময়ের ব্যবধানে যদি সমান হারে তার বেগটা বাড়ে, অর্থাৎ সমানভাবে যদি বেগটা বাড়তে থাকে, তাহলে সেটাকে বলবো সমত্বরণ। অসমত্বরণ কোনটা? না, সময়ের যে ব্যবধান সেটা একই, কিন্তু বেগ বৃদ্ধিটা অন্যরকম ভাবে হচ্ছে, তাহলে তখন তাকে বলবো অসমত্বরণ। যদি কোনো গতি অসমত্বরণে থাকে, সেক্ষেত্রে আমরা তার গড় ত্বরণ বের করব, অর্থাৎ বেগের পরিবর্তন বাই সময়ের পরিবর্তন। এবার আমরা আলোচনা করব মন্দন সম্পর্কে। মন্দন হলো ঋণাত্মক ত্বরণ, অর্থাৎ যদি বেগ পরপর কমে যেতে থাকে, অর্থাৎ বেগ হ্রাস পেতে থাকে। প্রাথমিক বেগ ছিল ইউ, অন্তিম বেগ হয়েছে ভি। যদি কমে যায় তাহলে বেগ হ্রাস কত হবে? ইউ মাইনাস ভি, অর্থাৎ মন্দনকে যদি এডেস ধরি ইউ মাইনাস ভি বাই টি, বেগ হ্রাসের হার। এটাকে সাজিয়ে এভাবে লিখতে পারি মাইনাস ভি মাইনাস ইউ বাই টি। এটা মানে আবার কি? ত্বরণ, তাহলে -a, অর্থাৎ মন্দন হলো ঋণাত্মক ত্বরণ। তাহলে ত্বরণ আর মন্দন বাকি সবই একই, শুধু দুটো হচ্ছে বিপরীত দিকে, একটা বেগ বৃদ্ধি আর একটা বেগ হ্রাস। তাহলে মন্দন একক মাত্রা হবে ত্বরণের একক মাত্রার সঙ্গে একই।